স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। দিহানের বাক্যগুলো কানে পৌঁছতেই আদ্রিয়ান থমকে গেল। চারপাশটা কেমন যেন ধোঁয়াশায় ছেয়ে গেল। পায়ের নিচের মাটি হঠাৎই কাঁপতে শুরু করলো তার। তাহলে কি সে আসতে সত্যি খুব দেরি করে ফেলল? ওর নিশু কি তবে সত্যি অন্য কারো হয়ে গেছে? এই কথা ভাবতেই ওর গা গুলিয়ে এলো। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে যেন নাড়াচাড়া শুরু হয়ে গেল। আদ্রিয়ান দিশেহারা হয়ে নিজাম শিকদারের হাত ধরল। আকুল কণ্ঠে মিনতি করতেই শুরু করলো। কাকাই, বলো না এসব মিথ্যে। ও কোথাও যায়নি। ও তো আমায় ভালোবাসতো, বলো। আমায় ছেড়ে ও যেতেই পারে না। কাকাই, কিছু তো বলো। ছেলেটা চেঁচিয়ে উঠল। নিজের শান্ত গম্ভীর্যতা যেন অচিরেই তলিয়ে গেল এক সমুদ্র কাঁচা অনুভূতির অন্তরালে। নিজাম শিকদার কিছু বলার মতো সাহস পাচ্ছেন না। কি বলে ছেলেটাকে সান্ত্বনা দিবেন? এমন পরিস্থিতিতে আদৌ কি কোনো সান্ত্বনার বাণী কাজ করবে? আয়েশা বেগম, তুবা আর দিহানও ছেলেটার দিকে অসহায় চাহনিতে চেয়ে আছে। ছেলেটা মেঝেতে লুটিয়ে পড়ল। হঠাৎই বুক ফাটা চিৎকারে আর্তনাদ করে উঠল। ইয়ে আল্লাহ, আমার নীলপরীকে ওই জানোয়ারটা ছিনিয়ে নিয়ে গেল। আমার নীলপরী, আল্লাহ, এত বড় শাস্তি আমায় দিও না খোদা। আমার বুকটা পুড়ে যাচ্ছে আল্লাহ। এমন মরিচিকার মতো শূন্য করে দিও না আমায়। এই অভিমানীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার নীলপরী। ওর বুকের ভেতরটা দগ্ধ হয়ে আগুনের ফুলকির মতো ঝলসে যাচ্ছে। দুনিয়াটা কেমন ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে। নেত্র বেয়ে অঝরে ঝরছে অশ্রুকণা। এ কেমন ভবিতব্য তার? সে কি এত বড় অন্যায় করে ফেলেছে যার কোনো ক্ষমা নেই? আস্তে আস্তে ছেলেটা উঠে দাঁড়ালো আর টলমল পায়ে হাঁটা ধরল দরজার দিকে। নিজাম শিকদার বহুবার ডাকলেন, কিন্তু তার ডাক যে ছেলেটার কর্ণকুহরে পৌঁছলো না। তার কাছে এই মুহূর্তে দুনিয়াটা কেমন বিষাদময় লাগছে। বাড়ি থেকে বেরিয়ে উদ্দেশ্যহীন গন্তব্যে পা বাড়ালো আর তাচ্ছিল্যের স্বরে বলে উঠল। হ্যাঁ, এটা আমার ভবিতব্য। 6 বছর আগে যদি ওর ভালোবাসাকে মোহ বলে না উড়িয়ে দিতাম, এইভাবে অপমান না করতাম, ওই ছোট্ট মনটাকে ভেঙে গুড়িয়ে না দিতাম, তাহলে আমার নীলপরী আজ আমারই থাকতো। আমার বোকামির কারণে আজ আমার যেন যন্ত্রণার স্বাদ গ্রহণ করতে হচ্ছে। ফ্ল্যাশব্যাক। সময়টা তখন গ্রীষ্মকালীন ছুটি ছিল। বাংলাদেশে গরমের প্রকোপ যেন দ্বিগুণ। সূর্যি মামার উত্তপ্ত রোদের তেজ, মৃদু হাওয়া, সব মিলিয়ে প্রকৃতির এক অন্যরকম মিলন ঘটে। নিশানের বয়স তখন 15। বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। বয়সন্ধিতে পা বাড়ানোতে তার ছোট্ট মনে করে উঠেছিল রং বেরঙের স্বপ্ন। মামাতো ভাই আদ্রিয়ান ছিল তার খুব পছন্দের মানুষ। হবে নাই বা কেন? ছোট থেকে মেয়েটা যখনই কোনো সমস্যার সম্মুখীন হতো তখনই ওর পাশে ঢাল হয়ে দাঁড়াতো আদ্রিয়ান শিকদার। যেন ও ছিল নিশানের রক্ষা কবচ। নিশান্ত তাকে নিজের হিরো ভাবত। কিন্তু এই বয়সন্ধির তাড়নায় মেয়েটা করে বসলো একটা ভুল। মনের মাঝে বুনল কিছু দিবা স্বপ্ন। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। নিশানেরও ঠিক একই দশা হলো। নিজের অবুঝ নতুন অনুভূতি প্রকাশ করলো তার দুজন বান্ধবীর কাছে। মেয়েগুলো ছিল ভারী বিচ্ছু। নিশানকে উল্টো পাল্টা বোঝালো যে সে আদ্রিয়ানের প্রেমে পড়েছে। ব্যাস, তখন থেকেই শুরু হলো নিশানের দিবা স্বপ্ন দেখা। গ্রীষ্মের ছুটিতে সেবার নিশান আর ওর বাবা মা ওর মামার বাড়ি মানে শিকদার বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে আসে। নিশান নিজের মনেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই সিদ্ধান্ত যে তার কাল হয়ে দাঁড়াবে তা নিশানের অবুঝ মনটা হয়তো বুঝতেই পারেনি। সেদিন সন্ধ্যাবেলা আদ্রিয়ান ছাদের ওপর ডিভানে বসে গিটার বাজাচ্ছিল আপন মনে। তখনই নিশান তার কাছে আসে। পরনে একটা নীল রঙের ফ্রক পরা, লম্বা লম্বা চুলগুলো সুন্দর করে বিনুনি বাঁধা, যেন আকাশ থেকে নেমে আসা কোনো ছোট্ট নীলপরি। মেয়েটাকে কেন যেন তার কাছে আবেদনময়ী লাগছিল। আদ্রিয়ান নিজের অজান্তেই টেকে বসল। নীলপরী, এই নামখানার নিশানের ছোট্ট মনে অনুভূতির নতুন জাগরণ তৈরি করলো। মেয়েটা মৃদু স্বরে বলে উঠল। আমি তোমায় কিছু বলতে চাই আদি ভাইয়া। কি বলবি বল। নিশান কিছুটা ঘাবড়ে গেল। ভয় ডর সব একত্রে তাকে আক্রমণ করলো। মস্তিষ্ক তাকে বারণ করছে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ না করতে, আর ছোট্ট মনখানা তাকে উস্কে দিচ্ছে নিজের মনের কথা বলে দিতে। মেয়েটা চোখ মুখ খিচে সাহস করে বলে উঠল। আমি আমি তোমায় ভালোবাসি আদি ভাইয়া। নিশানের বাক্যটি কর্ণগোচর হতেই আদ্রিয়ান স্তব্ধ হয়ে গেল। বিস্মিত দৃষ্টিতে তাকালো 15 বছরের কিশোরী নিশানের দিকে। আদ্রিয়ান উঠে দাঁড়ালো, মাথার রক্ত কেমন টকবক করে উঠল। এইটুকুনি মেয়ে কিনা ওকে ভালোবাসার কথা বলছে।
মেয়েটা আদৌ ভালোবাসার মানে বোঝে? আদ্রিয়ানের মেজাজ কালো বিক্রে। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ঠাসিয়ে একখানা চর বসিয়ে দিল নিশানের নরম তুলতুলে গালে। সঙ্গে সঙ্গে মেয়েটার ফর্সা গালখানা রক্তিম বর্ণ ধারণ করল। 5 আঙুলের দাগ বসে গেল গালে। নিশান ব্যথা মিশ্রিত হতবাক দৃষ্টিতে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা রাগান্বিত যুবকটির দিকে। চোখ জোড়া থেকে ঝরে পড়ল অশ্রুকণা। নিজের প্রিয় মানুষটির কাছ থেকে এমন ব্যবহার ওর ছোট্ট কোমল মনটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ওর মনটাকে আরও ভেঙে ফেলার জন্য আদ্রিয়ানের পরবর্তী বাক্যগুলো ধারালো অস্ত্রের মতো কাজ করলো। সে রাগে কচকচ করতে করতে বলল, লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলে ফেলেছি। আদর আদরে তুই একটা অসভ্য হয়ে উঠছিস। বড়দের সাথে কি করে কথা বলতে হয় না বলতে হয় সেটা সাধারণ জ্ঞানটুকুও তোর গোবর ঠাসা মস্তিষ্কে নেই। এইসব ভালোবাসা বলে না, এইগুলো শুধু দুদিনের মোহ মাত্র। আজ আছে, কাল হাওয়াতে মিলিয়ে যাবে। রাগের মাথায় আদ্রিয়ান সেদিন চা নয় তাই বলে নিশানকে অপমান করছিল। এমনকি কথার এক পর্যায়ে তো সে নিশানকে এও বলেছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিস তুই, আজকের পর থেকে তোর এই প্যাহা মুখ আমায় দেখাবে না। এই কথাগুলোই যথেষ্ট ছিল নিশানের ছোট্ট হৃদয়টাকে ভেঙে গুঁড়িয়ে দিতে। সেদিন রাতে মেয়েটা ভীষণ কেঁদেছিল। প্রিয় মানুষের কাছ থেকে এমন অবমাননা যেন তীরের আঘাতের মতোই তীব্র যন্ত্রণাদায়ক ছিল। পরের দিন সকালে খাবার টেবিলে নাস্তা করার সময় মেয়েটা জানতে পারে আদ্রিয়ান ভোরের ফ্লাইটেই কানাডা চলে গেছে। এই খবর জানার পর নিশান পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। বাবা মাকে কিছু বুঝতে না দিলেও নিজের ঘরে গিয়ে মেয়েটা অঝরে কেঁদেছিল। ওর ছোট্ট হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল আদ্রিয়ান ফাই নামক তার হিরো। সময় পার হওয়ার সাথে সাথে নিশানও নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। পড়াশোনা আর বাবা মায়ের সাথে নিজের স্বাভাবিক জীবন পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়ে। তবে বন্ধু বান্ধব বানানোর সংখ্যা কমিয়ে দেয়, কারণ ও তো সেদিন ওর বান্ধবীদের পরামর্শ মতোই আদ্রিয়ানের সামনে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ করেছিল। কিন্তু এই পরামর্শই ওর জন্য কাল হয়েছিল। এদিকে নিশান যখন নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো, তখন কানাডায় আদ্রিয়ান ভুগছিল অসহ্য যন্ত্রণাতে। সে আস্তে আস্তে বুঝতে শুরু করেছিল যে সে মেয়েটাকে ঠিক কতটা কষ্ট দিয়েছিল। নিশানকে কষ্ট দেওয়ার দহনে ও নিজেও পড়তে শুরু করেছিল, আর সেই সাথে এও উপলব্ধি করতে পারছিল সে নিজেও নিশানকে কোনো না কোনোভাবে ভালোবেসে ফেলেছে। ওর অক্ষিপট থেকেও কোনোভাবেই নিশানের সেই আবেদনময়ী মুখখানা সরাতে পারছিল না। মেয়েটাকে কষ্ট দেওয়ার যাতনায় নিজেও ধুকে ধুকে মরছিল। অনেকবার চেষ্টা করেছিল মেয়েটার সাথে যোগাযোগ করতে, কিন্তু নিশান সেই সুযোগ আর দেয়নি তাকে। ফ্ল্যাশব্যাক এন্ড। ভোরের আলো তখনও পুরোপুরি জাগেনি। আকাশটা হালকা ধূসর, তার গায়ে কুয়াশার নরম পরথা লেপ্টে আছে। রোম, ফ্লোরেন্স কিংবা মিলানের পুরনো দালানগুলোর ছাদে ছাদে শিশির জমে আছে। কোথাও কোথাও রাতের বৃষ্টির চিহ্ন। শীতের বাতাসে কেমন একটা তীক্ষ্ণতা আছে, কিন্তু সেটার মধ্যেও অদ্ভুত এক আরাম রয়েছে। লম্বা কোটে মোড়া মানুষগুলো ধীরে ধীরে বের হচ্ছে ঘর থেকে। কারো হাতে গরম কফির কাপ, কারো গলায় স্কার্ফ। কফি শপের দরজা খুলতেই ভেতর থেকে ভেসে আসে স্প্রেসোর ঘন সুবাস, যা পুরো সকালটাকে উষ্ণ করে তোলে। কাচের জানলায় জমে থাকা শিশিরের ফাঁক দিয়ে ভেতরের আলো ঝিলমিল করে। নিশান তখন অফরানের মাস্টার বেডরুমের বেডে ঘুমে বিফর। গতকাল অনেক ধকল গেছে মেয়েটার ওপর, কিন্তু ওর এই শান্তির ঘুমে ব্যাঘাত ঘটাতে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হয়ে ওঠে। বেশ কয়েকবার শব্দ হওয়ার পর নিশানের ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যায়। রাতে মেয়েটা দরজা লাগিয়ে শুয়েছিল। একে তো অচেনা জায়গা, তার মধ্যে আবার মাফিয়া বসের বাড়ি বটে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। নিশান ধীর গতিতে দরজার নিকট গেল। আস্তে করে দরজা খুলতেই আবিষ্কার করলো সেই ধূসর বর্ণের চোখওয়ালা সুঠাম দেহের পুরুষটিকে। দেখে বেশ ক্লান্ত আর নির্ঘুম লাগছে তাকে। নিশান দরজা থেকে সরে দাঁড়ালো। অভ্রান তড়িৎ গতিতে বিছানার কাছে গিয়ে নিচের লেদারের জ্যাকেটটা ছুঁড়ে ফেললো ফ্লোরে, আর নিচের মস্ত ক্লান্ত দেহখানা বেডের উপর এলিয়ে দিল। নিশান দরজার কাছ থেকে দাঁড়িয়ে এসব পর্যবেক্ষণ করছিল। তখন অভ্রানের শীতল কণ্ঠ ভেসে এলো, আরহা। নিশান মুহূর্তেই চমকে উঠল। অবাক চিত্তে তাকালো অভ্রানের দিকে। হঠাৎই বুকের ভেতরটা কেমন ধক করে উঠল মেয়েটার। আরহা নামে শুধু তার বাবা মাই তাকে ডাকত, আর অন্যরা নিশান না হলে নিশু বলে ডাকে তাকে।
আজ এত বছর পর নামটা আবার শুনতে পেয়ে শরীরের মাঝে কেমন এক ধরনের শীতল শিহরণ বয়ে গেল। তখনই অফরান আবার একই স্বরে ডাকলো। আর হ্যাঁ, এদিকে এসো। নিজেকে ঠিক করে নিশান অফরানের দিকে এগিয়ে গেল। বিছানার কাছে দাঁড়াতেই অফরান ধীর স্বরে জিজ্ঞেস করল। কাল রাতে খাবার খাওনি কেন? নিশান চকিত অবাক হলো। কাল রাতেও খাবার খায়নি এটা অফরান জানলো কিভাবে? নিশ্চয়ই মেয়েদের মধ্যেই কেউ বলেছে। নিশান তোত্তেরা কণ্ঠে উত্তর দিল। খেতে ইচ্ছা করে তাই খাইনি। অভ্রান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশানের দিকে। মেয়েটা এমন খাটতেরা কেন? সব কিছুতে তোত্তেরামি না করলে কি ওর হয় না? অভ্রান উঠে বসলো আর হিস হিস করে বলল। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তার শাস্তির ব্যবস্থা করতাম আমি। এই মাফিয়া বসের সাথে এমন তারামি করার স্বাদ জন্মের মতো মিটিয়ে দিতাম। ব্যাস হয়ে গেল। নিশানের মাথায় এবার রাগ চড়ে বসল। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল। আপনি আমার বালের মাফিয়া বস। শালার বউকে দুটো শাড়ি কিনে দিতে পারে না, আবার আসছে মাফিয়াগিরি দেখাতে। নিশানের এহেন উপহাসে অভ্রান অবাক হলো বেশ। ও কেমন উপহাস তো দূরে থাক, কেউ ওর সাথে গলা উঁচু করে কথা বলার সাহসটুকুও পায় না। আর সেখানে নিশানের এমন কথায় অভ্রানের সারা দেহে আগুন জ্বলে উঠল। খানিকক্ষণ আগের সকল ক্লান্তি যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। আচমকায় নিশানের লম্বা চুলগুলো খাবলা দিয়ে ধরলো অভ্রান। মেয়েটাকে একদম নিচের মুখোমুখি দাঁড় করালো। এমন আকস্মিক আক্রমণে মেয়েটা স্তব্ধ হয়ে গেল। অভ্রান ওর চুলগুলো এত শক্ত করে ধরেছে যেন মনে হচ্ছে এখনই চামড়া সহ ছিঁড়ে হাতে চলে আসবে। মেয়েটা ব্যথিত চাহনি নিক্ষেপ করলো পুরুষটির দিকে, কিন্তু এতে তেমন লাভ হলো না, কারণ মাফিয়া বস এখন তার নিচের মধ্যেই নেই। অভ্রান দাঁত কেটমিট করে বলল। আর কখনো যদি আমার সাথে এইভাবে কথা বলার স্পর্ধা দেখিয়েছ, তাহলে তোমায় আমি টর্চার ঘরে বন্দি করে রাখবো। এই বলেই অভ্রান নিশানকে সজোরে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় আর রুম থেকে হন হন করে বেরিয়ে যায়। নিশান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। চোখের কার্নিশ থেকে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। তাচ্ছিল্যের স্বরে বলল। শালার জিন্দেগি, এই দুঃখ যেন আমার পিছুই ছাড়ে না। কেন রে, কি বালের পাপ করেছিলাম আমি? একজনকে ভালোবাসলাম, কিন্তু বিনিময়ে পেলাম অপমান। একজনের সাথে বিয়ে ঠিক হইল, কিন্তু শালার সম্পত্তিখোর সবগুলো। যা একটু শান্তির জন্য এই হিদালিতে আসলাম, তাও এই শালার মাফিয়া জানোয়ারটা দিল না শান্তি। আমি সেই চোখজোড়া বন্ধ করে নিল মেয়েটা। ইচ্ছে করছে বুক ফাটা চিৎকারে আর্তনাদ করতে, কিন্তু না, তা করা যাবে না। দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে তো সে নয়। একখানা দগ্ধ শ্বাস ছাড়ল মেয়েটা। চোখজোড়া খুলল নতুন উদ্যমে। এই মাফিয়াকে তো আমি আমার এই হাতের ইশারায় নাচিয়েই ছাড়ব। নিশানের চুলটা না, তাই না? শালা, দুদিন পর এই আমার ইশারাতেই নাচবি তুই। সারা রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে। রুমের মাঝখানের কাউচের ওপর বসে ড্রিঙ্ক করছে অ্যালেক্সার। হাতে তার ছেলেদের একটা ফটো ফ্রেম। তার বাদামি বর্ণের চোখ জোড়ায় ছড়িয়ে আছে ক্রোধ আর প্রতিশোধের আগুন। তখন রুমে প্রবেশ করে তার বিশ্বস্ত স্পাই ভিক্টর, যাকে দেখে মনে হচ্ছে বেশ তরতাজা কোনো খবর আছে তার কাছে। সে অ্যালেক্সার কাছে এগিয়ে তার সাথে হাঁটু মুড়ে বসে আর নিজের গম্ভীরতা অখণ্ড রেখে বলে ওঠে। বস, একটা তাগড়া খবর আছে। অ্যালেক্সা ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো আর বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো। হেয়ালি না করে সোজা ভাষায় বলো। ফায়ার ড্রাগন লিডার বিয়ে করেছে। ভিক্টরের কথা কানে পৌঁছতেই অ্যালেক্সা চমকিত চাহনিতে তাকালো তার দিকে, যেন নিজের কানকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অভ্রান মেহফিলের মতো একটা হৃদয়হীন মাফিয়া বস বিয়ে করে নিল, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হয়? অ্যালেক্সা তীক্ষ্ণ কণ্ঠে বলল। আমার সঙ্গে এই আর কি মেরো ভিক্টর। আমি মোটেও ইয়ার্কি মারছি না বস। এভি সত্যি বিয়ে করেছে, তাও আবার একটা বাংলাদেশি মেয়েকে। প্রথম দেখার একদিন পরেই নাকি বিয়ে করে নিয়েছে। অ্যালেক্সা ভীষণ অবাক হচ্ছে এবার। অভ্রানের হঠাৎ বিয়ে, তাও আবার একটা বাংলাদেশি মেয়েকে। ভারী অবাক করা বিষয়। সে কিছুক্ষণ চুপ রইল, গভীর ধ্যানে কি যেন ভাবল। কিছুক্ষণ পর তার ঠোঁটের কোণে একখানা হাসির রেখা স্পষ্ট হলো, যা মোটেও কোনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না। তার হঠাৎ এমন হাসি দেখে ভিক্টর নিচের ভ্রু কুঁচকে ফেলল আর বিব্রতকর কণ্ঠে প্রশ্ন শুধালো। আপনি হাসছেন কেন বস?
নিজের হাসি স্থির রেখে অ্যালেক্সা বলে উঠল, মেয়েটার মধ্যে স্পেশাল কিছু তো আছে ভিক্টর, না হলে অভ্রান মেহফিল কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া আর সাধ্য সাধন হওয়া একই কথা। আপনি কি করতে চাইছেন? ভিক্টর প্রশ্ন করলো, কিন্তু তার কোনো প্রত্যুত্তর অ্যালেক্সা করলো না, বরং নিজের মৃত ছেলেদের ফটোর দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিল। হয়তো সে তার প্রতিশোধ নেওয়ার অস্ত্র পেয়ে গেছে। হঠাৎ রুমের দরজা খুলে অনেকগুলো মেড রুমে প্রবেশ করলো। তাদের সাথে জেরিনও আসলো, সবার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। এমন দৃশ্য দেখে নিশান অবাক সহ বিব্রত হলো। নিশান জেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। এসব কি? জেরিন ভাঙা ভাঙা বাংলায় উত্তর দিল, ইভি তোমার জন্য এগুলো পাঠিয়েছে, কি এগুলো? নিজেই দেখে নাও। জেরিন মেয়েদের ইশারায় শপিং ব্যাগগুলো বেডের উপর রাখতে বলল। মেয়েটরাও তার কথা অনুযায়ী সবগুলো ব্যাগ বেডের উপর রাখলো। নিশান বিছানার দিকে এগিয়ে এগিয়ে একটা ব্যাগ খুলে দেখতে পেল সেখানে একটা নীল রঙের সিল্কের শাড়ি। মেয়েটা বেশ অবাক হলো, তারপর এক এক করে বাকি ব্যাগগুলো খুলতে শুরু করলো। প্রতিটা ব্যাগ থেকে বেরিয়ে এলো এক এক রকমের শাড়ি। কোনটি জামদানি, তো কোনোটি কাতান, তো আবার কোনোটি সিল্ক বা সুতির। নিশান আশ্চর্য হলো, বেশ, এতগুলো শাড়ি অভ্রান ওর জন্য কিনেছে। ব্যাটার মাথা খারাপ হয়ে গেছে বুঝি। একটু আগেই তো ওর সাথে একটা দানবের মতো আচরণ করে গেল, আর এখন এই মেয়েটার মাথা কেমন খালি হয়ে গেল। ও জেরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে মোট কয়টা শাড়ি আছে? 122টি। দরজার কাছ থেকে ভেসে এলো গম্ভীর সেই কণ্ঠস্বর। নিশান তাকালো সেখানে, দেখলো অভ্রান প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখের ভঙ্গিমা বরাবরের মতোই অভিব্যক্তিহীন, ধূসর বর্ণের চাহনি জোড়াতে নেই কোনো আবেগ, অনুভূতির ছিটে ফোটা। নিশান একবার শাড়িগুলোর দিকে তাকালো, তারপর আবার অভ্রানের দিকে। মেয়েটা জোর গলায় প্রশ্ন ছুড়ল। হ্যাঁ, এতগুলো শাড়ি কিসের জন্য? অভ্রান নিশানের দিকে এগিয়ে এলো। জেরিন আর মেয়েদের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে আদেশ দিল। ওরাও আর এক মুহূর্ত দাঁড়ালো না, একে একে সকলে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই হৃদয়হীন পুরুষটি নিজের সমস্ত মনোযোগ তার সামনে থাকা তেজি মেয়েটির দিকে দিল। সে বেশ সাবলীল ভঙ্গিমায় বলল, তুমি তো শাড়ি কিনে দেওয়ার কথা তুলেছিলে, তাই তো নিয়ে এলাম। তাই বলে 122টা শাড়ি? অভ্রান ক্রৌর হাসল। নিজের বলিষ্ঠ ডান হাত দিয়ে নিশানের মুখের সামনে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল, আর ওর গালে হাত বুলিয়ে বলল, বিয়ে 24 ঘন্টার মাথায় প্রথম তুমি আমার কাছে কোনো কিছু রাজি জানিয়েছ, তা আমি স্বামী হয়ে তোমার সেটা না দিয়ে কিভাবে থাকি বলো? আমার আবার অল্প স্বল্পতে হয় না, তাই তোমার জন্য বেশি করে শাড়ি নিয়ে এলাম। তুমি চাইলে পুরো মার্কেটের সব শাড়ি কিনে দিতে পারি। মেয়েটা বিস্মিত হলো। বেশ, এই ছেলে গিরগিটির মতো এমন রং বদলায় কিভাবে? ঘণ্টাখানেক আগেই একটা দানব তুল্য জানোয়ারের মতো আচরণ করেছিল, আর এখন কেমন আদিক্ষেতা দেখাচ্ছে। তৎক্ষণাৎ মাথায় কিছু আসতেই মেয়েটা নিচের কণ্ঠস্বর একটু নিচে নামিয়ে বলল। আপনি আমায় সরি বলেননি। অভ্রান ভ্রু কুঁচকে ফেলল আর জিজ্ঞেস করল, কি কারণে? আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। অভ্রান তীক্ষ্ণ হাসল, আলতো করে মেয়েটার গাল চেপে বলল, অভ্রান মেহফিল কারো কাছে ক্ষমা চায় না। এত কিছু অহংকার আপনার? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়া বস আমি, আবার অহংকার থাকাটা কি স্বাভাবিক নয় মিসেস মেহফিল? নিশানের মুখখানা বিরক্তিতে ছেয়ে গেল। বেশ বিরক্তিমাখা মুখে বলে উঠল, অহংকার পতনের মূল। আপনার এই অহংকার একদিন আপনাকে ভেঙে গুড়িয়ে দেবে। অভ্রান নিশানের গাল ছেড়ে দিল আর এক ঝটকায় মেয়েটার কোমর ধরে নিজের কাছে আনলো। ঠোঁটের কোণের সেই হাসি রেখেই বলল, অভ্রান মেহফিল আর তার গড়া পাপের সাম্রাজ্য শেষ করার সাধ্য এখনো কোনো মানুষের হয়ে ওঠেনি। আর যদি কখনো শেষ হয়েও যায়, তাহলে আমার সাথে সাথে তোমারও ধ্বংস নিশ্চিত, লিটল স্নোড্রপ। ঐতিহ্যে ঘেরা অন্যান্য সৌন্দর্যের দেশ ইতালি বর্তমানে তুষারে মোড়ানো। যেদিকে চোখ যায় সেদিকে তুষারে মোড়ানো রাস্তা, গাছগাছালি আর বড় বড় দেয়াল বিশিষ্ট ভবন। আর হিম করা কনকনে শীতল হাওয়া শরীরকে মুহূর্তের মধ্যেই যেন জমিয়ে দিচ্ছে। তবুও কি এই শীতল পরিবেশ মানুষকে দমিয়ে রাখতে পারে? হয়তো না। মানুষও নিজেকে মুড়িয়ে নিচ্ছে উষ্ণ কাপড়ে, পথ বাড়াচ্ছে নিজেদের কর্মস্থলে। এই শীতের মাঝেও যেন তাদেরকে দমিয়ে রাখা সম্ভব। নিশান আর অভ্রানের বিয়ের 5 দিন কেটে গেছে। সেদিন নিশানকে শাড়িগুলো দেওয়ার ঘণ্টাখানিক পর অভ্রান একটা মিশনের জন্য রাশিয়ে গেছে।
আজ 3 দিন তার কোনো চিহ্ন ভিলায় দেখা যায়নি। এই কদিনে জেরিনের সাথে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে নিশানের। প্রথম 2 দিন ভিলার ভেতরটা শ্বাসরুদ্ধকর লাগলেও এখন বেশ ভালোই লাগে ওর কাছে। গতকাল ওর ছোট মামার কাছে ফোন দিয়ে জানতে পেরেছে আদ্রিয়ান ইতালিতে এসেছে। ওর জন্য পাগলামি করছে ছেলেটা। এত বছর পর নামটা হঠাৎ শুনে নিশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। অক্ষিপটে পুরনো সেই স্মৃতিগুলো ভেসে উঠছিল বারবার, কিন্তু নিজেকে সে সামলে নিল। ও তো মন থেকে বহু আগেই মুছে ফেলেছে আদ্রিয়ানের সকল স্মৃতি। তাই মামার কথা এড়িয়ে সে সাধারণভাবেই তাকে বিদায় জানিয়ে কলটা কেটে দেয়। ব্যাস, তারপর থেকে মনটা কেমন উদাসীন হয়ে আছে। নিশান রুম থেকে বেরিয়ে কালো মার্বেলের সিঁড়ি বেয়ে লিভিং রুমে আসলো। জেরিন সেখানে একটা কাউচের উপর বসেছিল, পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার। নিশানকে দেখা মাত্রই এক চিলতে হাসি নিয়ে বলল। আরে ম্যাডাম, এখানে আসুন। নিশান ওর পাশে গিয়ে বসলো আর মুখ ভার করে বলল, তোমায় গতকালও বারণ করেছিলাম আমায় ম্যাডাম না ডাকতে, আর এসব আপনি আজ্ঞা করছো কেন? বয়সের দিক দিয়ে হিসাব করলে তো তুমি আমার থেকে গুণে গুণে 5 বছরের বড়। তাহলে তো আমার তোমাকে আপনি বলা উচিত। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন থেকে তোমায় তুমি বলে এবং নাম ধরে ডাকবো, কেমন? এবার ঠিক আছে। আচ্ছা, ওনারা কখন আসবে? জেরিন ফ্রু কুচকে তাকালো নিশানের দিকে। প্রথমে বুঝতে পারলো না মেয়েটা কাদের কথা বলছে, কিন্তু পরক্ষণেই মনে পড়লো অভ্রান্তের কথাই বলছে। জেরিন ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বলল, মিশন শেষ হলেই ফিরে আসবে। আসলে এবি আসার আগে বলে আসেন না, তাই তোমাকে সঠিক সময়টা বলতে পারছি না। ও, এই ওয়েট, তুমি আবার এবিকে মিসটেস করছো না তো? অবশ্য করতেই পারো, তোমার হাজবেন্ড বলে কথা। জেরিন কথাটা যে মজার ছলে বলেছে তা নিশান বেশ বুঝতে পারছে। ইস, মেয়েটাকেও যতটা গম্ভীর ভেবেছিল আসলেও ততটাও গম্ভীর না। নিশান ও নাক টেনে বলল, হ্যাঁ গো, আমি বড্ড মিস করছি আমার স্বামীকে। এই বলে দুজনেই হেসে ওঠে। আজ অনেকদিন পর মেয়েটা মন খুলে হাসলো। বেশ শান্তি অনুভব হচ্ছে এখন। উদাসীন মনটা একটু হালকা লাগছে ওর। তারপর দুজনে মিলে মেয়েটির সাহায্যে রাতের খাবারটা তৈরি করেছে। যদিও মেয়েরা ভয় পাচ্ছিল, কারণ মাফিয়া বসের ওয়াইফ রান্না করতে কিচেনে এসেছে। এই খবর যদি মাফিয়া বস জানতে পারে তাহলে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। কিন্তু ওদের জেরিন কোনো রকমে বুঝিয়ে দিল। রাতের আধারে আশপাশের জঙ্গলে ঘেরা মাফিয়া এলাকা কেমন ভয়ঙ্কর লাগছে। জঙ্গলের মাঝে মেহফিল ভিলাটি দেখতে একদম দানবীয় আকৃতির। ভিলার চারপাশে কালো পোশাক পরিহিত মাফিয়া গার্ডরা ভিলার সুরক্ষায় নিয়োজিত। নিশান আর জেরিন সবে খাবার খেতে বসেছিল, তখন মেইন ডোর খুলে ভেতরে প্রবেশ করে অভ্রান আর তার দুপাশে লিওন ও রিকা। ক্লান্ত আর নির্ঘুম মুখগুলোতে একটু কঠোরতার ছাপ কমেনি। জেরিন ওদের দিকে এগিয়ে গেল। অভ্রান কোনো প্রকার কথা না বলেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। এতে অবশ্য কেউ তেমন অবাক হয়নি। জেরিন লিওনকে জিজ্ঞেস করলো। এগুলো পেয়েছো? লিওন একটু ক্লান্তি মিশ্রিত নিচু স্বরে জবাব দিল, আর সেই সাথে পুরো ডেটো গ্রুপের অস্তিত্ব আন্ডারওয়ার্ল্ড থেকে মুছে দিয়েছি। ওদের দলের একটা সদস্য আর বেঁচে নেই। লিওনের উত্তর শুনে জেরিনের ঠোঁটের কোণে বিজয় রেখা স্পষ্ট হয়। তাদের 1.5 মাস ধরে করা প্ল্যান অবশেষে সাকসেসফুল হয়েছে। তখন রিকা পাশ থেকে বলে উঠল, অনেক খিদে পেয়েছে রে। তোমরা গিয়ে শাওয়ার নিয়ে এসো, আমি খাবার রেডি করছি। ওর কথা শুনে লিওন আর রিকা মাথা নেড়ে নিচের ঘরের দিকে চলে গেল। জেরিন ডাইনিং এরিয়াতে যেতেই নিশান ওকে বলল, আজব তো, ওনারা আসার আগে একটু জানিয়ে দেবে না? নিশানের কথায় জেরিন ফিক করে হেসে ফেলল আর টেবিলে প্লেট সাজাতে সাজাতে বলল, তোমায় তো আগেই বলেছি, ওরা আসার আগে বলে আসে না। সবাই চুপচাপ খাবার খাচ্ছিল। তখন রিকা বলে ওঠে, আজকের খাবারের স্বাদ অন্যরকম। মেড কি চেঞ্জ হয়েছে নাকি? না, আমি আর জেরিনাপুর রান্না করেছে। নিশানের উত্তর দেওয়া মাত্রই রিকা আর লিওন ওর পানে চমকিত চাহনিতে তাকালো একবার। তারপর অভ্রানের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। অভ্রান নিশ্চুপভাবে নিজের খাবার খাচ্ছে, যেন সে কোনো কিছু শোনেনি। ওর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে লিওন ও রিকা আরও অবাক হলো, সাথে জেরিনও। তবে কোনো প্রকার প্রশ্ন করার সাহস হলো না কারোই। খাবার শেষ হতেই অভ্রান নিচের চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর গম্ভীর কণ্ঠে বলল,
এবার থেকে আমার জন্য রান্না নিশান করবে, শুধু আমার জন্য। আর বাকিরা মেড বা নিজেদের হাতের রান্না খাবে। এতে আশা করি কারো কোনো অসুবিধা হবে না, আর হলেও আমার কিচ্ছু যায় আসে না। ওর এমন ঘোষণায় সবাই অবাক চিত্তে ওর দিকে তাকালো। নিশানও বেশ অবাক হলো, তবে কোনো তর্ক করলো না, কারণ ওর মাথায় তখন চলছে অন্য ফন্দি। অভ্রান যখন ডাইনিং এরিয়া থেকে বেরিয়ে আসতে যাবে তখনই নিশান ওকে আটকে দিল। অপেক্ষা করতে বলে কিচেন থেকে এক গ্লাস সবুজ পানীয় জাতীয় কিছু এনে অভ্রানের দিকে ধরল। অভ্রান ভ্রু কুচকে ফেললো। তা দেখে নিশান নিচের সাদা দাঁতগুলি বের করে একখানা মিথ্যে হাসি দিয়ে বলল, আপনার জন্য আমি খুব যত্ন সহকারে বিশেষভাবে এই শরবতটা তৈরি করেছি। অভ্রান তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো। এত দরদ ওর জন্য হঠাৎ কোত্থেকে এলো এই মেয়ের মনে? বিষয়টি বেশ খটকাজনক লাগলো তার কাছে। বেশ তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, টিস মিশিয়েছো নাকি এতে? হায় হায়, আপনি এটা বলতে পারলেন? আপনি হলেন গিয়ে আমার প্রতি স্বামী মহোদয়। আমি কি আপনার শরবতে বিষ মিশাতে পারি? এতে আমার ঘোর পাপ লাগবে। ছি 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 ছি। নিশানের এমন ন্যাকা মেয়েলি কথা শুনে লিওন আর রিকা বিষম খেল। জেরিনও অবাক না হয়ে পারল না। আজ সকাল থেকেই ও লক্ষ্য করছে নিশানের ব্যবহারগুলো। বুঝে উঠতে পারছে না মেয়েটা হঠাৎ এমন গদগদ স্বরে কথা কেন বলছে। এদিকে অভ্রান ওর থেকে গ্লাসটা নিতেই নিশানের ঠোঁটের হাসি গাঢ় হয়ে ওঠে। অভ্রান গ্লাসে এক চুমুক দিয়ে মুখটা সরিয়ে নিল। নিফু নিফু দৃষ্টিতে নিশানের দিকে তাকালো, যেন চোখ দিয়ে নিশানকে কিলে খাবে। এ দেখে নিশান একটুও ভয় পায় না, বরং ন্যাকালো কণ্ঠে বলল, আরে স্বামী, পুরোটা খান। আমি কত কষ্ট করে আপনার জন্য বানিয়েছি বলুন তো। অভ্রান ওর দিকে তাকিয়ে আবার গ্লাস নিজের অধরে ছোঁয়ালো। ঢকঢক করে পুরো গ্লাসের শরবত শেষ করলো সে। তা দেখে নিশান এবার অবাক না হয়ে পারল না। অভ্রান খাওয়া শেষ করে গ্লাসটা টেবিলের উপর শব্দ করে রাখলো, যার দরুন নিশান একটু কেঁপে উঠল। অভ্রান নিজের ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিচের মুখ মুছে নিল। নিশানের দিকে এক কদম এগিয়ে শান্ত স্বরে বলে উঠল, আমার জন্য কত কষ্ট করে শরবতটা তৈরি করেছো, তাই না? এখন তোমায় আমি তার পুরস্কার না দিয়ে কি করে থাকি? এই বলেই অভ্রান মেয়েটাকে তার কথার অর্থ বোঝার কোনো ফুরসত না দিয়ে শটান করে নিজের কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় নিশান দিকহারা হয়ে নিচের হাত জড়িয়ে ধরে অভ্রানের গ্রীবায়। অভ্রান ওকে নিয়ে সিঁড়ির দিকে যেতে যেতেই ঠোঁটের কোণে ক্রূর হাসি টেনে মাতাল কণ্ঠে সুর ধরল। গান গাইতে গাইতে অভ্রান নিশানকে নিয়ে ওপরে চলে গেল। এদিকে লিওন, রিকা আর জেরিন হতবাক দৃষ্টিতে সেদিকে চেয়ে আছে। ওরা যা দেখেছে আর যা শুনেছে তা যেন নিজের কান আর চোখকে বিশ্বাস করতে পারছে না। জেরিন বলল, আই নো এভি খুব ভালো বাংলা জানে, কিন্তু এগুলো কি গান ভাই? হোয়াট ইজ লায়লা মাজনু শশা? জেরিনের প্রশ্ন শুনে লিওন কেসে ওঠে। তা দেখে রিকা ওকে অভ্রান যে গ্লাসে শরবত খেয়েছিল সেই গ্লাসেই তাড়াতাড়ি করে পানি ঢেলে দেয়। লিওন কিছু না ভেবেই পানিতে চুমুক দিয়ে এক ঢোক গিলার আগেই তা মুখ থেকে রিকার মুখে মারে, আর নাক মুখ কুচকে বলে ওঠে, ছ্যাঃ, এই করলার পানি কেন খাওয়ালে? করলা কই পেলি তুই? হঠাৎই কিছু বুঝতে পেরে তিনজন একে অপরের দিকে তাকায়। তিনজনের চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে ওঠে। একবার শিরের দিকে তাকিয়ে ওরা একসাথে চেঁচিয়ে ওঠে, নিশান এভিকে করলার শরবত খাইয়েছে। জেরিন আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আজ নিশানের কপালে দুঃখ আছে ভাই। তুষারে ঢাকা শীতল প্রকৃতির নীড়ে একটুখানি আশ্রয় খুঁজে নিতে নিষ্পাপ প্রাণীগুলো এদিক ওদিক ছুটছে। ছোট্ট বিড়াল ছানা নিজেদের মায়ের নিকট আশ্রয় নিচ্ছে একটুখানি উমের আশায়। আদ্রিয়ান নিজের ঘরে বসে তার ফোনের স্ক্রিনে নিশানের একটা ছবির দিকে পলকহীন চাহনিতে তাকিয়ে আছে। ঘুমের অভাবে চোখ জোড়া লাল হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, উষ্ণ ঠোঁট জোড়া কেমন নেতিয়ে গেছে। দগ্ধ ভাঙা হৃদয় থেকে ক্ষণে ক্ষণে ফোঁস করে বেরিয়ে আসছে যন্ত্রণায় ছেয়ে থাকা উত্তপ্ত নিঃশ্বাস। আদি যখন নিজের খেয়ালে ব্যাখেয়ালি তখন রুমে প্রবেশ করে নিজাম শিকদার। ছেলেটার এমন অবস্থা দেখে তারও ভীষণ মায়া হচ্ছে। যত যাই হোক, ভাইয়ের ছেলে তো, নিজেরই তো রক্ত। তিনি গিয়ে ছেলেটার পাশে বসলেন, ওর মাথায় হাত দিয়ে বললেন, আর কত কষ্ট দিবি নিজেকে আদি? এমন করে কি আদৌ কোনো লাভ আছে? আদ্রিয়ান শূন্য দৃষ্টিতে তাকালো চাচার দিকে আর ক্ষীণ কণ্ঠে বলল, আমি তো ওকে ভালোবাসি কাকাই। কিন্তু সময় থাকলে তো তার মূল্য দিস নেই। ভুল হয়েছে, আমি ভুল করেছি, কিন্তু তাই বলে কি
আমায় এত বড় শাস্তি পেতে হবে? নিজাম শিকদার ফোঁস করে শ্বাস ছাড়লেন আর বললেন, তো কি করবি এখন? গ্যাংস্টার বস ওকে বিয়ে করে নিয়ে গেছে, এত সহজে সে নিশানকে নিজের থেকে আলাদা করতে দিবে? চাচার কথা শুনে আদ্রিয়ানের চোখ জোড়া রক্তিম হয়ে উঠল আর চেঁচিয়ে বলে উঠল, তাহলে আমি নিশাকে কি ওর থেকে ছিনিয়ে আনবো? নিশা আমার ছিল, ওকে আমারই থাকতে হবে। এসব ছেলে খেলা নয় আদি, তুই পাগলামি করছিস। আদ্রিয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, নিজের শার্ট ঠিক করতে করতে দৃঢ় জেদ নিয়ে বলল, যদি এটাকে তোমার পাগলামি বলে মনে হয় তাহলে হ্যাঁ, আমি পাগলামি করছি। নিশাকে আমার চাই, তার জন্য যদি আমাকে সকল সীমা লঙ্ঘন করতে হয় তাহলে আমি তাই করব। তবুও আমার নীলপরীকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো। এই বলে ছেলেটা হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। নিজাম শিকদার চিন্তিত হয়ে পড়লেন। ভবিষ্যতে যে খুব খারাপ কিছু হতে যাচ্ছে তা তিনি আশঙ্কা করতে পারছেন। আদ্রিয়ান খ্যাপাটে শিয়ালের মতো হিংস্র হয়ে উঠেছে। ওর এই পাগলামি যে ওকে আর নিশান দুজনকে বিপদে ফেলতে পারে তা ভেবেই নিজাম শিকদারের বুক কেঁপে উঠছে। অভ্রান নিশানকে নিয়ে নিজের মাস্টার বেডরুমে আসতেই মেয়েটাকে বেডের উপর ছুঁড়ে মারে। নিশান তাজ্জব দৃষ্টিতে পুরুষটির দিকে তাকিয়ে আছে। অভ্রান নিজের শার্টের ওপরের 3টি বোতাম খুলে ফেলল আর নিশানের দিকে এক পা করে অগ্রসর হতে শুরু করে। নিশান এবার ভরকে যায়। এই রে, ব্যাটাকে আবার রাগিয়ে দিল না তো? অভ্রান কিছুটা মাতাল কণ্ঠে বলে উঠল, মিসেস মেভেল, চলুন আমরা দুজনে একসাথে রোমান্সের দুনিয়ায় গা ভাসিয়ে দিই। নিশানের চক্ষু চরক গাছ। নিজের কর্মে নিজেই বিরক্ত হলো বেশ। ফালফাল দৃষ্টিতে অভ্রানের দিকে তাকিয়ে তাজ্জব কণ্ঠে বলল, আমি তো আপনাকে করলার শরবত খাইয়েছি, তাহলে আপনি এমন মাতালের মতো কথা বলছেন কেন? করলা থেকে যে নেশা ধরে যায় আগে জানতাম না তো। নিশানের কথা শুনে অভ্রানের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা স্পষ্ট হলো। নিশানের একদমই সামনে চলে এলো সে। নিশানকে কোনো প্রকার সতর্ক না দিয়ে সে নিজের বলিষ্ঠ হাত জোড়া মেয়েটার লতানো কোমরে চড়িয়ে নিজের কাছে টেনে আনলো আর হাসকি স্বরে বলল, আমায় জব্দ করার ফন্দি করেছিলে তাই না? এখন দেখো না তুমি কেমন নিজের জালে নিজেই ফেসে গেলে। আমাকে তোমার এত কাঁচা খিলাড়ি মনে হয় কেন বলো তো? একটু ভালো করে তোমার এই ছোট্ট মস্তকে গুজে নাও। আমি বয়স আর বুদ্ধি দুটোতেই তোমার থেকে বড়। নিশান ভ্রু কুচকে তাকালো অভ্রানের দিকে। লোকটা কি ওকে অপমান করলো নাকি? নিশান বুঝতে পারলো না। সে সোজা জিজ্ঞেস করলো, বয়স কত আপনার? অভ্রান নিশানকে আরো শক্ত করে ধরল আর গাছারা ভাব নিয়ে বলল, আই অ্যাম 31 years old. নিশানের চোখ জোড়া বড় হয়ে গেল। 31 বছর বয়সেই ব্যাটার, কিন্তু দেখে তো মনে হয় 25-26 বছর বয়সের কোনো তাগড়া যুবক। নিশান নিজেকে আটকানোর আগেই ওর মুখ ফসকে বেরিয়ে আসে। আপনি তো বুড়ো হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে নিশান নিচের মুখ চেপে ধরল। ইসরে আগুনে ঘি ঢেলে দিল বোধ হয়। অভ্রান হতবিহ্বল চাহনিতে তাকালো মেয়েটার দিকে। দিন দিন মেয়েটার সাহস যেন বেড়েই চলেছে। ওকে সোজাসুজি ভাষায় বুড়ো বলে দিল। কোন দিক দিয়ে ওর মতো একটা হট, হ্যান্ডসাম, স্মার্ট, ড্যাশিং 8 প্যাক বিশিষ্ট ছেলেকে নিশানের কাছে বুড়ো বলে মনে হলো? ওর জন্য কত শত মেয়ে লাইন লাগিয়ে রেখেছে, আর এই পুচকিমি কিনা তাকে পুরো বলল। ছি! অভ্রান মেয়েটার চিবুক চেপে ধরে কিটকিট করে বলল, আমি বুড়ো হলে তুমি বুড়োর বিয়ে করাবো, একটা পুঁটি মাছ। কি? আমি পুঁটি মাছ? হ্যাঁ, তুমি পুঁটি মাছ। নিশানের ইচ্ছে করছে অভ্রানের চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। ওকে এইভাবে পুঁটি মাছ বলছে বেটা? নিশান নিজেকে সম্বরণ করে নিল। অভ্রানের থেকে কিছুটা সরে দাঁড়ালো সে। তারপর মৃদু স্বরে বলল, আমার একটা জিনিস চাই আপনার কাছে থেকে। অভ্রান ভ্রু কুচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি চাই তোমার? নিশান ইতস্তত কণ্ঠে বলল, আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। অভ্রানের দিকে মেয়েটা বেশ আশা নিয়ে তাকালো, কিন্তু অভ্রানের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। সে শূন্য দৃষ্টিতে নিশানের দিকে চেয়ে আছে। তা দেখে নিশানের মনে হলো হয়তো অভ্রানকে সেই সুযোগ দিবে না। এই ভেবেই না চাইতেও মনটা কেমন বিষণ্ণতায় ছেয়ে গেল। তখনই অভ্রান সাবলীল ভঙ্গিমায় বলে উঠল, ঠিক আছে, তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারো। অভ্রানের কাছ থেকে এমন উত্তর পেয়ে মেয়েটার বিষণ্ণ মনটা আনন্দে ছেয়ে গেল। কিন্তু তখনই অভ্রান গম্ভীর স্বরে বলে উঠল, তবে তোমায় আমার দুটো শর্ত মেনে চলতে হবে।
নিশান হকচকিয়ে উঠল, মনের আনন্দ ফোঁস করে যেন জানলা দিয়ে পালালো। সে অভ্রানের দিকে তাকালো, যে ওর দিকে চিলের দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশান একটা ঢোক গিলেই শুধরালো। কি শর্ত? তুমি পালানোর চেষ্টা করো না, এবং ভার্সিটিতে তোমার সাথে আমার কিছু গার্ডসরাও যাবে, যারা তোমায় পাহারা দেবে। যদি তুমি শর্ত মানো তাহলেই তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। নিশান অবাক চিত্তে তাকালো পুরুষটির দিকে। নিজের কপালখানা আপনা আপনি কুঁচকে উঠল। ও প্রশ্ন ছুড়ল। সন্দেহ করছেন নাকি? অভ্রানের ঠোঁটের কোণে ক্রূর হাসি স্পষ্ট হলো। সে নিজের শার্টের হাতা ঠিক করতে করতে বলল, প্রশ্ন করা আর তার কৈফিয়ত দেয়া, এই দুটোই আমি মোটেও পছন্দ করি না। তবুও বলছি, তুমি আমার ওয়াইফ, ইতালির সবচেয়ে বিপজ্জনক গ্যাংস্টার বসের বিয়ে করাবো। তাই এখন তোমার জীবন আর আগের মতো সাধারণ নয়। তুমি না চাইতেও আমার এই অন্ধকার জীবনের সাথে যুক্ত হয়ে গেছো, তাই তোমাকে হেফাজতে রাখা আমার দায়িত্ব ও কর্তব্য। কথাটি বলেই অভ্রান হনহনিয়ে কক্ষ ত্যাগ করল। বিছানায় ফেলে রেখে গেল বসে থাকা নিশানকে। মেয়েটা একদম চুপচাপ বসে আছে, একটু নড়চড় নেই তার মাঝে, কিন্তু হৃদয়ের গহীনে উথাল পাথাল তুফান বয়ে যাচ্ছে। আজ এত বছর পর আবার সেই অনুভূতির তাড়না সে অনুভব করছে। তবে এবার মানুষটি ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। নিশান হঠাৎই ফসফস করতে শুরু করলো, শক্ত করে বুকের উপরে খামচে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মাথাটা কেমন ভন ভন করছে, শরীর তার অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করেছে। ফিস ফিস করে বলে উঠল, না 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 না, আমি একই ভুল আবার করতে চাই না। একবার নিজেকে কষ্ট দিয়ে ফেলেছি, আর পারবো না আমি। সবাই স্বার্থপর, নির্দয়। আমি ভালোবাসায় বিশ্বাস করি না, ঘৃণা করি। আমি এই শব্দটি ভীষণভাবে ঘৃণা করি। নিশান ফাঁকা গলায় একটা চিৎকার ছাড়ল, কিন্তু রুম সাউন্ড প্রুফ হওয়ায় ওর চিৎকার রুমের বাইরে গেল না। কেউ শুনতে পেল না ওর এই চিৎকার। মেয়েটা শটান করে নিজের দেহখানা বিছানায় এলিয়ে দিল, শব্দ করে কেঁদে উঠল মুহূর্তেই। অভ্রানের প্রতি নিচের অন্যরকম অনুভূতিগুলো তাকে ভীষণ পীড়িত করছে, তার অতীতের ক্ষত তাজা করে তুলছে। ওর প্রাণটা চাতক পাখির মতো ছটফট করছে। মেয়েটা কান্নার মাঝে অভিমানী স্বরে বলে উঠল, আম্মু আব্বু, কেন রেখে গেলে আমায় এই নিষ্ঠুর দুনিয়াতে? জানো, এখানে সব মানুষগুলো মানুষ রূপী ভয়ঙ্কর জানোয়ার। সবাই আমায় ঠকায়, আমায় কষ্ট দেয়, আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আব্বু ওরা কেউ আমায় বোঝে না। ওদের কেউ আমায় ব্যবহার করতে চায় নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, তো কেউ আমার মনটা খুব বাজেভাবে ভেঙে তছনছ করে, তো কেউ আমার স্বাধীনতা কেড়ে নিতে চায়, দেয়ালের মাঝে বন্দি করে রাখছে। আমি ক্লান্ত, আমি সত্যিই ক্লান্তি এই জীবন থেকে। আমার তোমাদের সাথে উপরে কেন নিয়ে গেলে না? আমার প্রতি একটু কি মায়া হলো না? আমার খুব কষ্ট হচ্ছে বাবা মা। মেয়েটা থামল, তারপর আবার ডুকরে কেঁদে উঠল। আজ যেন চোখের জল কোনো বাধাই মানছে না। মেয়েটা ভাঙা গলায় বলে উঠল, বাসবো না আমি আর কাউকে ভালো। সবাই শুধু কষ্ট দেয়। আমি ওই অভ্রান মেহফিলকেও ভালোবাসবো না। ওর জন্য আমার মনে অনেক সূক্ষ্ম অনুভূতিদের জন্ম হয়েছে, তা আমি নিজের মন থেকে মুছে ফেলবো। আমি জানি সেও আদির মতো বলবে এগুলো ভালোবাসে না, দুদিনের মোহ মাত্র। আমি আর কাউকে আমার মন ভাঙতে দিব না, কাউকে না, কাউকে না। কাঁদতে কাঁদতে কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়লো তা বুঝতেই পারল না। বড় কাচের দেয়াল দিয়ে ভিলার পেছনের অরণ্য স্পষ্ট চোখে দেখা যাচ্ছে, কেমন ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গল। দূর থেকে তাকালেও শরীর যেন অস্বাভাবিকভাবে কম্পিত হয়ে ওঠে। অভ্রান একটি কফি মগ হাতে সেই অরণ্যের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের ভাবনার জগৎ থেকেই সে বেরিয়ে আসলো। ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে কল করলো। দুবার রিং হওয়ার পর অপর পাশ থেকে কলটিকেও রিসিভ করলো। ওপার থেকে একটা শান্ত রাশিয়ান ভাষায় পৌরশালী কণ্ঠস্বর ভেসে আসলো, এভি, হঠাৎ কি মনে করে? আমার 150 কোটি টাকা ড্রাগস তোমাদের বর্ডারে আটকে আছে। কেন? ইতালি থেকে গত 18 দিন আগেই তো সাপ্লাই করা হয়েছিল। এতদিনে তো বর্ডার ক্রস করার কথা, তাই না?
অভ্রানের এমন বিপজ্জনক নিচু কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই অপর পাশের লোকটা কেঁপে উঠল। অভ্রান খুব ক্ষেপে আছে, এখন একটা ভুল কথা নিজের বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। তাই লোকটা নিজেকে সংযত রেখে বলল, আসলে এবি, তুমি তো জানোই রাশিয়ান বর্ডার গার্ডরা। শাট আপ! অভ্রান উচ্চস্বরে লোকটাকে থামিয়ে দিল, চেঁচিয়ে উঠল, আমি কোনো প্রকার তাল বাহানা শুনতে ইচ্ছুক নই ইঙ্কিটন। যদি আজ রাতের মধ্যে ড্রাগের ভ্যানগুলো বর্ডার ক্রস করে নির্দিষ্ট জায়গায় সাপ্লাই না হয়, তাহলে তুমি নিজের ক্ষমতা হারাতে প্রস্তুত থেকো। অভ্রানের হুমকিতে এমকেটন হতভাগ, সাথে ভরকে গেল, কি বলবে বুঝতে পারছে না। এদিকে অভ্রান হলো এক কথার মানুষ, সে যা বলে তা করে প্রমাণ দেখিয়ে দেয়। এমকেটন ধরফড়িয়ে বলে উঠল, ডোন্ট ওয়ারি, আমি আজই ব্যান্ডগুলো বর্ডার ক্রস করার ব্যস্ত করছি। এমকেটনের কাছ থেকে উত্তর পাওয়া মাত্রই অভ্রান কলটি কেটে দিল, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তখন লিওন প্রবেশ করলো অফিস রুমে। অভ্রানের দিকে এগিয়ে বুঝতে পারলো সে রেগে আছে, তাই শান্ত স্বরে জিজ্ঞেস করলো। আপনি ঠিক আছেন বস? অভ্রান কোনো প্রত্যুত্তর করল না, সোজা গিয়ে নিজের আর্ম চেয়ারে কাইলিয়ে দিল। চোখ জোড়া বেশ খানিকটা সময় বন্ধ রাখলো, নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে চোখ খুলল সে। লিওনের দিকে অভিব্যক্তিহীন চাহনিতে তাকিয়ে শীতল স্বরে প্রশ্ন ছুড়ল, অ্যালেক্সা কেমন চুপ হয়ে আছে? বিরাট কোনো ফোন দিয়ে আসছে বেটা, কোনো খোঁজ ফেল, কি প্ল্যান ওদের? লিওন ফোঁস করে একটা শ্বাস ছাড়ল আর শান্ত স্বরে জবাব দিল, না, তবে আমার কেন জানি মনে হচ্ছে ও আর মিস্টার লারসন একসাথে মিলেই কিছু করার চেষ্টা করবে। যথেষ্ট করাও আছে বটে, তবে ওরা যাই করুক না কেন আমার কিছুই করতে পারবে না। অভ্রানের কথায় লিওনও সায় দিল। দুজন বেশ কিছুক্ষণ চুপ রইল। লিওন কেমন যেন জোহরের দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্রানের দিকে। ওর দৃষ্টি ধরতে পেরে অভ্রান ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। লিওন কিঞ্চিত ভাবলো, তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি কি দিন দিন নিশানের প্রতি দুর্বল হয়ে পড়ছেন? আকস্মিক এমন প্রশ্নে অভ্রান খানিকটা অবাক হলো, তবে দ্রুতই নিজের মুখে সেই কাঠিন্যের অভিব্যক্তি ফিরিয়ে আনলো। কণ্ঠে বিরক্তির রেশ টেনে বলল, এমন অহেতুক প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি লিওন? কথা ঘুরাবেন না প্লিজ, বলুন না, আপনি কি সত্যিই নিশানের জন্য দুর্বল হয়ে পড়েছেন? লিওন, প্রশ্ন করার তার কৈফত দেওয়া দুটোই আমার অপছন্দ। অভ্রানের কঠিন বাক্য কানে পৌঁছতেই লিওন মাথা নিচু করে ফেলল। ঢাকা, বাংলাদেশ। শীতের মৌসুমে বাংলাদেশের জনজীবন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সেই সব মানুষদের যারা রাস্তা, ফুটপাতে, রেল স্টেশনের আশেপাশে অসহায়ভাবে আশ্রয় নিয়ে পড়ে আছে দিনকে দিন। রাতের কনকনে শীতে তাদের নরম মনুষ্যদেহখানা যেন মুহূর্তেই জমে উঠছে। এইসব অসহায় মানুষদের কষ্ট হয়তো উচ্চ সমাজের মানুষের দৃষ্টিতে পড়ে না, আর না হয় দৃষ্টিতে পড়লেও তারা সুন্দরভাবে তাই এড়িয়ে চলে। তাদের ওই মন যেন বরফের মতোই শীতল। রাস্তার অসহায় মানুষের কষ্ট যেন তাদের ওই বরফখণ্ডের মতো হৃদয়কে মোমের মতো গলাতে ব্যর্থ। কিন্তু হয়তো কারো না কারো মনে নিশ্চয়ই এই অসহায় নিম্নবিত্ত মানুষগুলোর জন্য এখনও মানবতা আছে। এই মুহূর্তে ঢাকার জনবহুল একটি ফুটপাতের সামনে দাঁড়িয়ে আছে রৌশন। পরনে একটা সাদামাটা নেভি ব্লু রঙের শার্ট আর কালো জিন্স, হাতে তার বেশ অনেকগুলো কম্বল। তার পাশে আরও দুজন লোকের হাতেও একই রকমের অনেকগুলো কম্বল। দেখেই মনে হচ্ছে ওরা এখানে কম্বল বিতরণ করতে এসেছে। তার এই কাজের পেছনে অবশ্য দুটো কারণ আছে। প্রথমত, সে এই অসহায় মানুষগুলোকে সাহায্য করতে চায়, আর দ্বিতীয় কারণটি হলো নিশানের বাবা মা বেঁচে থাকাকালীন সময়ে তারা অসহায় মানুষকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করতেন। তাদের মৃত্যুর পর এই কাজ নিশান আর ওদের কোম্পানির কয়েকজন কর্মকর্তা করতেন। কিন্তু এবার তো নিশানও এখানে নেই, আর রওশনের যে মা বাবা তারা তো অন্যের হক মেরে খেতে ব্যস্ত। তারা আবার কিসের সাহায্য, দান সদকা করবে? তাই রওশন মানবতার খাতিরে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। রওশন সহ আরও দুজন কর্মকর্তা ফুটপাতে বসে থাকা মানুষগুলোকে কম্বল বিতরণ করতে শুরু করে। কম্বলগুলো হাতে পাওয়ার পর অসহায় তিন দুঃখী মানুষগুলোর ঠোঁটে যখন এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে, তখন রওশনের মন বলে ওঠে এটাই জীবনের বড় অর্জনগুলোর মধ্যে একটি। অন্যের খুশিতে নিজের সুখ খুঁজে নেওয়ার মতো আনন্দ যে আর অন্য কিছুতে নেই। বিতরণের এক পর্যায়ে একটা লোক রওশনের ডান হাতখানা ধরে বসল। রওশন মৃদু হাসি নিয়ে লোকটার দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। ঠান্ডার কারণে লোকটার কণ্ঠ খসখসে হয়ে গেছে। তিনি বললেন, আল্লাহ তোমার সকল আশা পূরণ করুক বাবা,
জীবনে অনেক সুখী হও তুমি। দোয়া করবেন চাচা। এই বলেই ছেলেটা লোকটার হাতে একটা কম্বল দিল। ওর মনটা ভীষণ হালকা লাগছে আজ। ওর তো বরাবরই একটাই চাওয়া, নিশানকে নিচের করে না পেলেও অন্তত পক্ষে মেয়েটাকে একবার চোখের সামনে দেখা। এই আশা যেন ওর পূরণ হয়। কম্বল বিতরণ শেষ করে রওশন বাড়ি ফিরে যায়। শরীরটা বেশ ক্লান্ত লাগছে তার। বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল তার মা সোফার উপর পা তুলে বসে আপেল খাচ্ছে, যেন বাড়ির মালকিন উনি। রওশন বরাবরের মতোই তাকে উপেক্ষা করে নিচের ঘরে যেতে নিলেই রবি বেগম পেছন থেকে বলে উঠলেন, শুধু শুধু এতগুলো টাকা খরচ করে ওই ছোট লোকগুলোকে কম্বল বিতরণ করার কি দরকার ছিল? মায়ের এমন কথায় রওশন তাজ্জব বনে গেল। রবি বেগম যে কখনো এমন ধরনের কথা নিচের মুখ থেকে বের করতে পারেন তা ছেলে হয়ে রওশন স্বপ্নেও ধারণা করেনি। হঠাৎ রাগ মাথায় চড়ে বসলো তার। মায়ের সামনে গিয়ে উচ্চস্বরে বলে উঠল, তোমার মন মানসিকতা কবে থেকে এত নিচে নেমে গেছে মা? গরিব দুঃখীদের সাহায্য করলে আল্লাহ খুশি হয়, সব রীতিনীতি কি তুমি ভুলে গেছো? ছেলের প্রশ্নে রাগান্বিত চাহনিতে তিনি ছেলের দিকে তাকালেন। বসা থেকে উঠে দাঁড়ালেন ছেলের সামনে আর চেঁচিয়ে বললেন, মায়ের সাথে এভাবে উচ্চ গলায় কথা বলার শিক্ষা কে দিয়েছে তোমায়? ওই ছোট লোকগুলোর জন্য তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করছো রওশন। ছোট লোক কি লাগিয়ে রেখেছ তুমি? ভুলে যেও না, যে বাড়ির সোফাতে বসে তুমি এত আরাম আয়েশ করছো, সে বাড়ির মালকিন কিন্তু অন্য কেউ। তাই তোমার এই অহংকার বর্জন করো। আর উঁচু গলায় কথা বলার জন্য আমি দুঃখিত, তবে তোমার মন মানসিকতার সাথে খাপ মিলাতে গেলে আমার উঁচু স্বরে কথা বলা মোটেও ভুল হয়নি। এই বলেই রওশন আর এক দণ্ড সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। রবি বেগম রাগে গজগজ করতে করতে হাতে থাকা আপেলটি ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। রোম ইতালি। সকাল থেকেই মনটা আজ বেশ খোশ মেজাজে নিশানের। গতকাল আফরান যখন ভার্সিটিতে যাওয়ার অনুমতি দিয়েছিল তখন থেকেই মনটা আনন্দে দুলছে তার। কতগুলো দিন পরে সে ভার্সিটিতে যাবে। অবশ্য এই ফাঁকে ওর সাথে মালিয়া আর জ্যাকবের বেশ কয়েকবার কথা হয়েছে। ওরাও নিশানকে ভীষণ মিস করছে। সকাল সকাল নিশান তৈরি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। আফরান যে গত রাতে রুম থেকে বেরিয়েছিল সেই থেকে আর রুমে দ্বিতীয়বারের মতো আসেনি। আর নিশানের জন্য না আসাই ভালো। আজকাল লোকটা ওর সামনে থাকলেই ওর মনটায় নামহীন কিছু অজানা অনুভূতিরা করানারে, যা নিশান মোটেও সহ্য করতে পারে না। নিশান তৈরি হয়ে নিচে যেতেই দেখা মিলল জেরিন আর রিকার। ওদের দিকে এগিয়ে গেল। ওকে আসতে দেখে জেরিন মুখে হাসি টেনে বলল, গুড মর্নিং নিশু। গুড মর্নিং। নিশান গিয়ে ওদের সাথে ব্রেকফাস্ট টেবিলে বসলো। একটা মেয়েড এসে ওকে ব্রেকফাস্ট দিল। ওদের খাওয়ার মাঝেই রিকা নিশানকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি তোমায় ভার্সিটিতে দিয়ে আসবো, আর দুজন গার্ড তোমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তোমার সাথে থাকবে। নিশান হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। মেয়েটা ফোঁস করে একটা শ্বাস ছাড়ল, তারপর খাওয়া শেষ করে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানিক পর ওদের গাড়িটা ভার্সিটির পার্কিং লটে প্রবেশ করলো। আজ বহুদিন পর ভার্সিটি আসতে পেরে মেয়েটার মনটা খুশিতে লাফিয়ে উঠল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে নিজের ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরল। ওর পেছনে দুটো পালোয়ানের মতো গার্ড ওকে নজরদারিতে রেখেছে। ক্লাসে পৌঁছতেই ও পেছনের সিটে মালিয়া আর জ্যাকবকে বসে থাকতে দেখে নিশান ছুটে যায় ওদের দিকে। মালিয়া ওকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। গার্ডরা ক্লাসের দরজার সামনেই দাঁড়িয়েছিল। মালিয়া নিশানকে বলে, তুই ওই খারাপ লোকগুলোর সাথে থাকিস কি করে নিশু? নিশান মৃদু হাসল। নিজের সিটে বসতে বসতে বলল, ওরা হয়তো অতটাও খারাপ না, অন্তত পক্ষে জেরিন আপুকে আমার খারাপ মনে হয়নি। মানে? জ্যাকবের প্রশ্নে নিশান ওর দিকে তাকালো আর টানা স্বরে বলল, মানে আপু হয়তো কোনো কারণে এই মাফিয়াদের সাথে নিজের জীবনকে জড়িয়েছে। ইউ মিন কোনো দুর্বলতা বা পুরো অতীতের কোনো কারণে? হ্যাঁ, জানিস ওরা একটু অন্যরকম, মানে খুব গম্ভীর, বিশেষ করে ওই অভ্রান মেহফিল। সে তো ভাই পুরোই একটা গোলক ধাঁধা। কখন কি করে বসে আমি বুঝে উঠতেই পারি না। নিশানের কথা মন দিয়ে শুনল মালিয়া আর জ্যাকব, তবে কিছু বলে উঠল না। কী বা বলবে? মাফিয়াদের মাইন্ড রিড করা এতটাও সহজলভ্য কাজ নয়।
এদের কেউ কেউ সাধারণ মানুষের সাথে মিশে থাকে, যার একটা বড় অংশ হলো স্পাই। এরা বেশিরভাগ সময় ছদ্মবেশে ঘুরে বেড়ায় আর বাইরের খবর ভেতরে পৌঁছে দেয়। আর মাফিয়া বস, গডফাদার, লর্ড, গ্যাংস্টার বস, এরা সবাই রাতের অন্ধকারে নিজেদের নৃশংসতা, নিজেদের কুৎসিত রূপে বেরিয়ে আসে। এরা ঠান্ডা মাথার খেলোয়াড়। এদের কাজ অত্যন্ত নিখুঁত আর ত্রুটিহীন হয়, যার দরুন আইনও এদের সামনে টিকতে পারে না। প্রতিটি খারাপ থেকে খারাপ কাজের সাথে এরা জড়িত। খুন ও কন্ট্রাক্ট কিলিং, ট্রাক ডিলিং, অস্ত্র চোরাচালান, হিউম্যান ট্রাফিকিং, অর্থ পাচার সহ সকল পাপ কাজে লিপ্ত এরা। নিশান যখন মালিয়া আর জ্যাকবের সাথে কথা বলছিল তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। ও ফোন ওপেন করতেই দেখতে পায় তুবা ওকে মেসেজ পাঠিয়েছে। মেসেজে লেখা ছিল, দ্রুত ভার্সিটির পেছনের গার্ডেনে আয়, খুব জরুরি কথা আছে, আর তোর সাথে যেন কেউ না আসে। মেসেজটা পড়ে নিশান ভ্রু কুচকালো। সে অবাক হলো, বেশ, ওর ভার্সিটিতে তুবা কী করছে, তাও আবার পেছনের গার্ডেনে। ওর জানা মতে গার্ডেনের কিছু সমস্যার কারণে সবাইকে সেখানে যেতে বারণ করেছে ভার্সিটি কর্তৃপক্ষ। নিশান উঠে দাঁড়ালো। তা দেখে জ্যাকব বলল, কিরে, প্রফেসর তো এক্ষুনি চলে আসবে, তুই উঠলি কেন? গার্ডেনে যাব, দুবার রেখেছে আমায়। মালিয়া ওর কথা শুনে বলল, কিন্তু ওখানে তো যেতে বারণ করা হয়েছে। যেতে হবে আমায়, ও কিছু জানাতে চায় আমায়। এই বলে নিশান ক্লাসের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, যাতে অভ্রানের গার্ডরা ওকে দেখতে না পায়। মালিয়া আর জ্যাকব বেশ কয়েকবার ডাকলো মেয়েটাকে, কিন্তু ও কোনো সাড়া দিল না। গার্ডেনে পৌঁছে বেশ কয়েকবার নিশান ডাকলো তোবাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর এলো না অপর পক্ষ থেকে। নিশান এবার চিন্তায় পড়ে গেল। মেসেজটা তো তোবার ফোন থেকেই এসেছে, তাহলে মেয়েটা কোথায়? ওর ছিটা ফোটাও তো এখানে নেই। নিশান যখন নিজের ভাবনায় মগ্ন ছিল তখনই ওর পেছন থেকে একখানা পুরুষালী ব্যাকুল কণ্ঠস্বর ভেসে এলো। মাই লাভ। নিশান চমকে উঠল। সর্বাগ্যে কেমন হারহিম করা শীতল হাওয়ার বিচরণ ঘটল। সে একই কণ্ঠস্বর, সে একই টান। নিশান পেছনে ঘুরে মানুষটাকে দেখার সাহস পাচ্ছে না। মনটা কেমন কু ডাকছে। মনটা বারবার বলছে ওর এখানে আসা উচিত হয়নি। তখনই পেছন থেকে সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো। তাকাবি না আমার দিকে? নিশানের হাঁটুর বল কমে আসছে। চোখ জোড়া না চাইতে অশ্রুতে ভরে উঠছে। কি করবে এখনও? মস্তিষ্কের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন ফেটে যাচ্ছে। নিশান আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। তখন সেই মানুষটি এক মুহূর্ত দেরি না করে ক্লোরোফর্ম মিশ্রিত একখানা রুমাল চেপে ধরল মেয়েটার মুখে। ও আটকানোর চেষ্টা করতে চাইল, কিন্তু শরীরের সকল শক্তি যেন মুহূর্তেই শরীর ছেড়ে পালালো। মাথাটা কেমন ভনভন করে উঠল, চোখের সামনেই সব কেমন আধারের ধোঁয়াশায় ছেয়ে ব্যাস, নরম দেহখানি ঢলে পড়ল সেই পুরুষের শক্ত বক্ষে। সে তরাক করে ধরে ফেলল মেয়েটার অচেতন দেহ। তার ঠোঁটের আগায় স্পষ্ট হলো বিজয়ের হাসি। পুরো ভিলা জুড়ে বিস্তৃত শ্মশান নীরবতা। নিশানের অনুপস্থিতিতে ভিলাটা আগের মতোই কেমন প্রাণহীন হয়ে উঠেছে কয়েক ঘন্টার ব্যবধানে। ও থাকলেও আর জেরিন মিলে মাতিয়ে রাখে ভিলা। অভ্রান নিজের সিক্রেট পেন্টিং রুমে বসে পেন্টিং করছিল। পরনে কালো রঙের ট্রাউজার। উদাম উন্মুক্ত পুরুষালী দেহ থেকে ভেসে আসছে নেশালো পারফিউমের তীব্র সুঘ্রাণ, যা যে কোনো নারীকে সম্মোহিত করতে তীক্ষ্ণভাবে কাজ করে। তার 8 প্যাক স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা যে কোনো নারীকে দুর্বল করতে মহা অস্ত্রের মতো। পিঠখানায় একটা বাঘকে পেঁচিয়ে ধরে থাকা ড্রাগনের ট্যাটু করা, যার আড়ালে লুকিয়ে আছে বিভিন্ন প্রকারের ক্ষত ও আঘাতের চিহ্ন। আর কোমরের এক পাশে কোটি কোটি ইংরেজি অক্ষরে লেখা আরেকটি ট্যাটু, নাইট মনস্টার। তার ধূসর বর্ণের অক্ষি যুগলে ছড়িয়ে আছে প্রগাঢ় আসক্তি। পেন্টিং করার সময় তার হাত খুব নিখুঁতভাবে কাজ করছিল। আবেশে ভরা চাহনিতে তাকিয়ে আছে অর্ধেক শেষ হওয়া পেন্টিংয়ে। ঠিক সেই মুহূর্তেই দরজায় কারণ নক করার শব্দে অভ্রানের মুখমণ্ডল বিরক্তিতে কুঁচকে গেল। অসময়ে পেন্টিং করার মাঝে এমন বিঘ্ন ঘটায় ইচ্ছে করছে নিচের মাথায় নিচে 4টা বাড়ি মারতে। অভ্রান হাতের তুলিটা রেখে গিয়ে দরজা খুলল। আবিষ্কার করলো লিওন আর রিকাকে। দুজনের চোখে মুখে ছড়িয়ে ছিটে আছে দুশ্চিন্তা আর এক প্রকার ভয়। তাদের এমন দেখে অভ্রান তীক্ষ্ণ স্বরে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? মুখগুলোকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? অভ্রানের প্রশ্নে লিওন মুখ খুলল, ম্লান স্বরে বলল, নিশানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অভ্রান ভ্রু কুচকাল। এ কেমন কথা? দুজন গার্ড কি সাথে দিয়েছিল নাকি ওর সাথে? অভ্রান একই স্বরে বলল, ওই আহাম্মক দুটো কার?
ওদের কি এমনি আরহার সাথে পাঠিয়েছিলাম? রিকা শক্ত একটা ঢোক গিলল, তারপর নিজের গম্ভীরতা বজায় রেখে বলল, ওরা নিশানের ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। ফার্স্ট পিরিয়ড শেষ হওয়ার পর নিশানদের ল্যাবরেটরি যাওয়ার কথা ছিল। সব স্টুডেন্ট ক্লাস থেকে বেরিয়ে গেলেও নিশান বের হয় না। তখন ওদের সন্দেহ হয়, আর তাই তারা নিশানের দুই ফ্রেন্ড মালিয়া আর জ্যাকবকে জিজ্ঞাসাবাদ করে, আর জানতে পারে নিশানকে ওরা ওর কাজিন তুবা মেসেজ দিয়েছিল, আর ওকে বলেছিল ভার্সিটির পিছনে নিষেধাজ্ঞা জরিকৃত গার্ডেনে যেতে। নিশানও সেই মেসেজ অনুযায়ী সেখানে গিয়েছিল, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও ফিরে আসেনি। সব শুনে অভ্রান্ত কিছুক্ষণ চুপ রইল। তার অভিব্যক্তি কেমন তা ঠিক বোঝা যাচ্ছে না। তখন সেখানে জেরিনও আসে, তার চোখে মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। সে অভ্রান্তকে উদ্দেশ্য করে বলল, এভি, ও পালায়নি। আর যাই হোক, ও পালানোর মতো মেয়ে নয়। এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। অভ্রান্ত শীতল স্বরে বলল, আছে বটেই। তুবা ওকে মেসেজ পাঠিয়েছিল, তাই না? সব প্রশ্নের তো এবার এই তুবাই দেবে। এই বলেই সে হনহনিয়ে নিজের মাস্টার বেডরুমের দিকে অগ্রসর হলো। সবার সামনে নিজের অভিব্যক্তি প্রকাশ না করলেও তার অনুভূতিহীন কলুষিত দগ্ধ হৃদয়টায় কেমন যেন চিনচিনের ব্যথা অনুভব করল। বুকের ভেতরটা কেমন হাঁসফাঁস করছে। মেয়েটা ঠিক আছে তো? কেউ ওর কোনো ক্ষতি করতে চাইছে না তো? অভ্রান নিচের মাথা ঝেড়ে নিল। এইসব ফিকে অনুভূতির কাছে গা ভাসিয়ে দেওয়ার মতো লোক সে নয়। মেয়েটাকে খুঁজে বের করতে হবে। সে দ্রুত নিজের পোশাক চেঞ্জ করে নিয়ে রওনা দিল নিশানের ছোট মামার বাড়ির উদ্দেশ্যে। নিজাম শিকদারের বাড়ির সামনে আসতেই অভ্রান এক মুহূর্তে অপেক্ষা করল না ভেতর থেকে কারো দরজা খোলার। সোজা গিয়ে দুবার চড়ে চড়ে লাথি দিতেই দরজাটা শটান করে ভেঙে পড়ল। সে ধপধপ পায়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। দরজা ভাঙার দৃশ্য দেখে ইতিমধ্যে নিজাম শিকদার, তুবা, আয়েশা বেগম আর দেহান হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার মধ্যেই অভ্রান্তকে নিজের 25 জন গার্ড সহ বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে আতঙ্ক আর ভয় দুটোই হানা দিল তাদের মনে। অভ্রান এখানে এসেছে মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে। নিশানকে সাথে দেখতে না পেয়ে নিজাম শিকদার ভীতস্বরে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে, নিশান কোথায়? অভ্রান অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো, যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে পুড়িয়ে ফেলবে। নিজাম শিকদার ভয়ে ভয়ে ঢোক গিলতে শুরু করলো। অভ্রান রাগে গজগজ করতে করতে বলল, সেটা তো আপনার মেয়েই ভালো বলতে পারবে। আমার বউ কোথায়? এই মেয়ে, বল আমার বউ কোথায়? সত্যি কথা বলবি, না হলে একদম জানে মেরে ফেলবো। অভ্রানের এমন ভয়ঙ্কর গর্জনে তোবা মেয়েটা ভয়ে কাঁদতে শুরু করলো। ওর সর্বাঙ্গে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বোনকে এমন কাঁদতে দেখে দিহান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চেঁচিয়ে উঠল, মুখ সামলে কথা বলুন মাফিয়া বস। ঈশানকে তো আপনি বিয়ে করে তুলে নিয়ে গেছেন, তাহলে আমরা কিভাবে জানবো ও কোথায় আছে? এটা তো আপনার ভালো জানার কথা। আমার বোনকে শাসাচ্ছেন কেন আপনি? দিহানের কথাগুলো উত্তপ্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করল। সে নিজেও বুঝতে পারল না তার এই কথাগুলোই তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। অভ্রান্ত কোনো প্রত্যুত্তর না করে সোজা ছেলেটার কলার ধরে ছুঁড়ে মারল। ভাগ্যক্রমে ছেলেটা গিয়ে কাউচের ওপর পড়ল, যার দরুন তেমন একটা আঘাত পায়নি সে। তবে সবাই এটা বুঝে গেছে অভ্রান এই মুহূর্তে নিজের মধ্যে নেই। তার মধ্যে থাকা হিংস্র দানবতুল্য জানোয়ারটা জেগে উঠেছে। অভ্রান এগিয়ে গেল কান্নারত তুবার দিকে। মেয়েটার দিকে ধনুকের তীরের মতো সোচালো সরু দৃষ্টি নিক্ষেপ করলো সে, যাতে যা দেখে মেয়েটার আত্মা কেঁপে উঠল। ও যে খুব বড় ভুল করেছে তা সে খুব হারে হারে টের পাচ্ছে। হঠাৎই অভ্রান নিচের বলিষ্ঠ হাত দিয়ে শক্ত করে মেয়েটার গলা চেপে ধরল। এত জোরে শক্ত করে চেপে ধরেছে যে মেয়েটার শ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। নিজাম শিকদার, আয়েশা বেগম আর তেহান অভ্রান্তকে আটকাতে গেলে গার্ডরা তাদের পথ আটকে রাখে। তারা অসহায় স্বরে কাকুতি মিনতি করতে থাকে অভ্রানের কাছে, কিন্তু তাদের কাকুতি মিনতি সেই হার্ডলেস গ্যাংস্টার বসের হৃদয়ে গলাতে পারল না। অভ্রান মেয়েটার গলা আরও শক্ত করে চেপে ধরল, যার দরুন মেয়েটা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। অভ্রান ভয়ঙ্কর স্বরে গর্জন দিয়ে উঠল, বলল, যদি বাঁচার বিন্দু পরিমাণও ইচ্ছে তোর মধ্যে থাকে তাহলে দ্রুত বল আমার আরহা কোথায়। যদি তুই সত্যি না বলিস তাহলে বিশ্বাস কর, তোকে মারতে আমার ন্যানো সেকেন্ডও লাগবে না। তোবা যন্ত্রণায় হাঁসফাঁস করছে। সত্যিটা না বললে হয়তো আজই তাকে মারা পড়তে হবে এই হিংস্র দানবটির হাতে। শুধু শুধু প্রাণ ভিক্ষা করে লাভ হবে না। তাই মেয়েটার যন্ত্রণা ভরা কণ্ঠে সত্যটা বলতে শুরু করলো, আদ্রিয়ান ভাইয়া ওকে কিডন্যাপ করেছে। কেন?
কি শত্রুতা তার আবার আরহার সাথে? শত্রুতা নয়, আদি ভাইয়া নিশান আপুকে ভালোবাসে সেই 6 বছর ধরে। আপনার সাথে আপুর বিয়েটা ভাইয়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই ভাইয়া আমাকে দিয়ে আপুর কাছে মেসেজ পাঠিয়েছিল যাতে আমি আপুকে ভার্সিটি পেছনে নিষিদ্ধ গার্ডেনে যেতে বলি, আর যেখান থেকেই ভাইয়া আপুকে কিডন্যাপ করে নেয়। কিন্তু আমি সত্যি বলছি, আমি জানি না ভাইয়া আপুকে নিয়ে কোথায় গেছে। মেয়েটা খুব কষ্টে কথাগুলো বলে শেষ করলো। মুহূর্তেই অভ্রান ওর গলা ছেড়ে দিল। মেয়েটা ভীষণভাবে কাশতে শুরু করলো আর জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার প্রাণটা যেন আবার ফিরে পেল। নিজাম শিকদার, আয়েশা বেগম আর তেহান অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে তোমার দিকে। তারা তো জানতোই না যে তুবা আদ্রিয়ানের সাথে মিলে এমন কিছু করেছে। এইদিকে অভ্রানের ঠোঁটের গোড়ায় হঠাৎই পাগলের মতো হাসি ফুটে ওঠে। ঘাড়ে হাত ঘষতে ঘষতে সে হিস হিস করে বলে উঠল, পুরনো মজনু? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।